এদিকে ভারতের বুকে সৈন্য পাঠাচ্ছে পুতিন। কপাল খুলে গেল শেখ হাসিনার। এক ঢিলে দুই পাখি মারল ভারত। পতন হচ্ছে বিএনপির। তারেক রহমানের সামনে মাত্র দুইটা পথ খোলা। তবে কি হাসিনাকে ফেরাতেই হাজার হাজার রুশ সেনা ভারতে পাঠাচ্ছে পুতিন? এবার খেলায় যোগ দিতে খোলাখুলিভাবেই নামলো ভ্লাদিমির পুতিনের রাশিয়াও আর বসে থাকতে রাজি নয়। প্রশ্ন উঠেছে, এই খেলায় রাশিয়া কার পক্ষে খেলবে? তারা কি চিরকালের মিত্র ভারতের পাশে থাকবে, নাকি একাই খেলার সিদ্ধান্ত নিয়েছে রুশরা? আমেরিকার কড়া নজরদারি আর নিষেধাজ্ঞার রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের মাটিতে ঢুকতে যাচ্ছে ৩,০০০ রুশ সেনা। ভূ রাজনীতির দাবার বোর্ডে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর এই নতুন চাল কি ভারতের শক্তির প্রকাশ? দুই পরাশক্তির এই ভয়ঙ্কর সামরিক খেলার কারণে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি এক অঘোষিত সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে যাচ্ছে? বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি তারেক জিয়া বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, নাকি তিনি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়বেন? তাহলে পরবর্তীতে কে ক্ষমতায় আসতে পারে? এখন তাহলে তারেক জিয়া কি করবে? তারেক জিয়ার কাছে এখন দুইটা পথই খোলা। একটা পথ হচ্ছে, দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতেই রাশিয়া থেকে সৈন্য পাঠাচ্ছেন ভ্লাদিমির পুতিন? দর্শক মণ্ডলী, আজকের এই নিউজটা সম্পূর্ণ দেখলেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। দর্শক মণ্ডলী, এছাড়াও একজন বিশ্লেষক দাবি করছেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন। তিনি নাকি না পারছেন পদত্যাগ করতে, না পারছেন দেশ ছেড়ে চলে যেতে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে জনাব তারেক রহমানের সামনে মাত্র দুইটা পথ খোলা রয়েছে। আর কি সেই পথ, সেটা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। দর্শক, তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি তারেক জিয়া বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, নাকি তিনি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়বেন? তাহলে পরবর্তীতে কে ক্ষমতায় আসতে পারে? আজকে এই সকল বিষয় নিয়ে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমত একটা জিনিস মাথায় রাখবেন, 2001 থেকে 2006 সালের শাসনামলের পরে যখন বিএনপি সরকারের গণ আন্দোলনের মাধ্যমে পতন হয়, তারপরে একটি 111 সরকার এসেছিল। 111 সরকার কিছু বছর দেশ শাসন করেছে, তারপরে একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এবং 111 সরকারের আমলে কিন্তু তারেক জিয়া মুসলেখা দিয়ে লন্ডন চলে গিয়েছিল। তিনি বলেছিল বাংলাদেশের রাজনীতির সাথে তিনি আর কখনো সম্পৃক্ততা রাখবে না এবং বাংলাদেশে আর কখনো রাজনীতি করবে না। কিন্তু 20 বছর পেরিয়ে গেল, আবার বিএনপি সরকার ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় আসার পরে দেশের যে বেহাল দশা হয়েছে সেটা কল্পনার বাহিরে। দেশ এখন দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে। দেশের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে, জ্বালানি সংকট দেখা দিয়েছে, গ্যাসের সংকট দেখা দিয়েছে, টিকার সংকট দেখা দিয়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনে যতগুলো প্রয়োজনীয় দ্রব্য আছে সকল কিছুরই সংকট দেখা দিয়েছে এবং জনরোষেরও সৃষ্টি হয়েছে এই 2 মাসের মধ্যে বিএনপি সরকারের উপর। বিএনপি সরকার আন্তর্জাতিক মহল থেকে কূটনীতিকভাবে চাপে আছে। এমত অবস্থায় তারেক জিয়া ধরিমা না কেঁদে বাঁচি অবস্থায় আছে। না পারতেছে গদি ছেড়ে বিদেশ পালিয়ে যেতে, না পারতেছে পদত্যাগ নিতে, না পারতেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞার বিল পাশ করিয়েছে সংসদে সেটা তুলে নিতে। এখন তাহলে তারেক জিয়া কি করবে? তারেক জিয়ার কাছে এখন দুইটা পথই খোলা। একটা পথ হচ্ছে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা সংসদে আবার বিল পাশ করিয়ে তুলে নেওয়া। আর দ্বিতীয় আরেকটা অপশন হচ্ছে গায়ের জোর দিয়ে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু গায়ের জোর দিয়ে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, 5 আগস্ট শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, তার থেকেও ভয়াবহ অবস্থা এবং করুণ পরিণতি ভোগ করতে হবে তারেক জিয়াকে এবং যারা বিএনপির মন্ত্রী পরিষদ আছে তাদেরকে। হয়তোবা নেপালেরও পরিস্থিতি হতে পারে, কারণ নেপালে যখন গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, যেটা বলেন না কেন, সেখানে নেপালের অনেক মন্ত্রীকে দড়িয়ে দড়িয়ে মারা হয়েছে, আন্ডারওয়্যার পরা অবস্থায় এক মন্ত্রীকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এরকমও পরিস্থিতি হতে পারে বিএনপি সরকারের মধ্যে যারা মন্ত্রী আছে। সো তারেক জিয়াকে খুব সতর্কভাবে পা ফেলতে হবে। গায়ে জোর দিয়ে বেশি দিন টিকে থাকতে পারবে না। যখন দেশের পরিস্থিতি হয়তোবা একদম বেগতিক দেখবে, কাউকে না জানিয়ে তিনি হয়তোবা পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে, মানে ওয়াকারুজ্জামানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদেশ চলে যেতে পারে কাউকে না বলে। কথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। কারণ জীবন বাঁচলেই তো বাপের নাম। তিনি এর আগতে এরকম পরিস্থিতিতে মুসলেখা দিয়ে বিদেশ চলে গিয়েছেন, তো আর নতুন কিসের? সো যতদিন তিনি গায়ের জোর দিয়ে ক্ষমতায় থাকতে পারেন, আমরা এবং মামুরা মিলে, ততদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। দেশের মধ্যে দুর্ভিক্ষে হোক, দেশের মধ্যে খাদ্য সংকট হোক, দেশের মানুষ মারা যাক, দেশের মানুষ আন্দোলন নামুক এবং আওয়ামী লীগ সংগঠিত আন্দোলন নামে দেশ তছনছ করে ফেলুক, তারপরও তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার পক্ষে থাকবে না। হয়তোবা শেষ পর্যায়ে যদি ক্ষমতার একটু মোহ থাকে যে 5টা বছর কোনোভাবে, অনেক বছর পরে ক্ষমতা এসেছি, 5টা বছর কোনোভাবে ক্ষমতায় থাকি, ভারতের কথা শুনে
এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপ দেখে আমি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দিলাম। পরবর্তী নির্বাচন পর্যন্ত আমরা ক্ষমতায় থাকি, এরপরে একটা আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে দিব, যে ক্ষমতায় আসে সেই দেশ পরিচালনা করবে। তাহলে হয়তো বা দেশে থাকতে পারবে, পদত্যাগ করে কাউকে না জানিয়ে বিদেশ পালিয়ে যেতে হবে না। এবং শেখ হাসিনার মতো 5 আগস্ট যে পরিণতি ভোগ করেছে আওয়ামী লীগ, সেরকম পরিণতি হয়তো বা বিএনপি এবং তারেক জিয়াকে ভোগ করতে হবে না। এখন তারেক জিয়ার যারা উপদেষ্টা আছে, তারা কি এই উপদেশগুলো দিচ্ছে, নাকি তারা চিন্তা করছে যে আমাদের বয়স এখন 70+ হয়ে গিয়েছে, তারেক জিয়াকে এমন কিছু উপদেশ দিই যাতে আমরা মরণের আগ পর্যন্ত ক্ষমতায় থাকি, আমরা মারা গেলে বিএনপি যা হবে হোক, দেশের যা হবে কি আসা যায়, আমরা মরে গেলে আর তো আমরা ক্ষমতা ভোগ করতে পারবো না। এটা যদি মাথায় থাকে তাহলে এই তারেক জিয়া বাংলাদেশের সেরাদের সেরা বড় ফেসিস্ট হয়ে উঠবে এবং 3-4 বছর যাওয়া পর্যন্ত যদি ক্ষমতায় থাকে, 3-4 বছর পর মুসলিনি এবং হিটলারকে ফেল করাবে, আওয়ামী লীগের উপর আরো দমন নিপীড়ন বাড়বে, পাখির মতো মানুষ মারবে এবং সারা বাংলাদেশের পুলিশ একেবারে বিএনপি পন্থী করে ফেলবে। আর জামাতও তখন বাধ্য হয়ে বিএনপির সাথে থাকবে, বিএনপি এককভাবে বাংলাদেশে হিটলারি শাসন কায়েম করবে এবং আওয়ামী লীগকে একেবারে দমন নিপীড়ন কোণঠাসা করে ফেলবে। এটা করেও কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ বঙ্গবন্ধুর মতন এত কিন্তু 3 বছর বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। 1975 সালে 15 আগস্ট উনি হত্যা হয়েছে। জিয়া রহমানও যখন এই তারেক জিয়ার বাবা ক্ষমতায় এসেছিল 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই, তার আগে কিন্তু সিস্টেমে ফেলে দেওয়া হয়েছে। এর সাথে কিন্তু পড়ে যেত 9 বছর ক্ষমতায় থাকার পর 10 বছর যখন শুরু হয়েছিল তখনই কিন্তু ভাগ্যক্রমে তিনি অ্যারেস্ট হয়েছিল। শেখ হাসিনারও সেম পরিণতি হতো, শেখ হাসিনা মারা যেত, ভাগ্যক্রমে ভারতের শেল্টারের কারণে বাধ্য হয়েছে বাংলাদেশ আর্মি ভারত পৌঁছায় দিতে, শেখ হাসিনা বেঁচে গিয়েছে। সো বাংলাদেশে যতই হিটলারি শাসন কায়েম করার চেষ্টা করুক, যতই প্রভাব দেখাক, যতই পুলিশ কন্ট্রোলে থাকুক, যতই নিজেদের বাহিনী থাকুক, কখনো এককভাবে ক্ষমতা থাকা যায় না, এককভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যায় না। হয়তো মারা যেতে হবে, তা না হলে পদত্যাগ করে বা মুসলেখা দিয়ে বা অন্য পন্থায় পালিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো ওয়ে নাই বাংলাদেশের রাষ্ট্রশাসকে, যদি গণতান্ত্রিকভাবে রাজনীতি না করে। গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে হয়তোবা আপনি ক্ষমতাচ্যুত হবেন, আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন। কিন্তু হিটলারি ভাবে মনোভাব নিয়ে এখন তারেক যেভাবে রাজনীতি করছে, এভাবে হলে পতন হলে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পরিস্থিতি হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই ফিরে আসবে এবং সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখনই নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে 200-র উপর আসন পেয়ে আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে। এই আওয়ামী লীগকে কেউ দাবাতে পারবে না। এটা টকশোতে যারাই যায় 90% মানুষ সেম কথাই বলে এবং তারা একেবারে 100% এটা হবে সেভাবেই বলে। সো আমিও সেটা তাদের কথার সাথে একমত হয়ে সেই কথাই বলতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ দমার পাত্র না, বাংলাদেশ আওয়ামী লীগকে দমানো যাবে না, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা দমবে না, তারা সংগঠিত হয়ে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। সো তারেক জিয়া সিদ্ধান্ত নিতে হবে দেশের স্বার্থে, বিএনপির ভবিষ্যতের স্বার্থে এবং বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে। ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করে বিএনপির ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। উনি যদি এখন একটা সিদ্ধান্ত ভুল নেই, অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশ এবং বিএনপির অলরেডি একটা সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাস করিয়ে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত। আমেরিকার কড়া নজরদারি আর নিষেধাজ্ঞার রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের মাটিতে ঢুকতে যাচ্ছে 3000 রুশ সেনা, সাথে থাকছে 5টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং 10টি শক্তিশালী সামরিক বিমান। যে ভারত নিজেদের বিশ্বগুরু এবং দক্ষিণ এশিয়ায় অঘোষিত পরাশক্তি বলে দাবি করে, তারা কি তবে চীনের ভয়ে এতটাই তটস্থ যে নিজেদের মাটিতে বিদেশি সেনাকে ডেকে আনতে বাধ্য হলো? ভূ রাজনীতির দাবার বোর্ডে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর এই নতুন চাল কি ভারতের শক্তির প্রকাশ, নাকি একরকম চরম অসহায়ত্বের প্রতিচ্ছবি? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2 পরাশক্তির এই ভয়ঙ্কর সামরিক খেলার কারণে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি এক অঘোষিত সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে যাচ্ছে? চলুন আজ এই ভূ রাজনৈতিক সমীকরণের এবং ভারতের এই দ্বিমুখী নীতির পেছনের আসল রহস্যের গভীরে প্রবেশ করা যাক। বিশ্বমঞ্চে এখন সবচেয়ে আলোচিত শব্দটির নাম রেলোস বা রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি এখন আর কেবল কাগজে দলিল নয়, বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই চুক্তির সবচেয়ে বড় চমক হলো ভারত তার ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাটিতে কোনো বিদেশি রাষ্ট্রের সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। এই চুক্তির আওতায় 3000 রুশ সেনা, 5টি রণতরী এবং 10টি যুদ্ধবিমান ভারতের মাটিতে পা রাখার আইনি স্বীকৃতি পেয়েছে। তবে এটি কোনো একতরফা চুক্তি নয়। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বহুমুখী এবং দ্বিমুখী প্রভাব। 2025 সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর যে রূপরেখা তৈরি হয়েছিল তা এখন পুরোপুরি কার্যকর। এই সমঝোতার ফলে কেবল রাশিয়ার সামরিক শক্তি ভারতে আসবে এমন নয়, ভারত ও রাশিয়ার ভূখণ্ড এবং কৌশলগত সামরিক কাঠামো ব্যবহারের পূর্ণ অধিকার লাভ করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা একটু খেয়াল করুন। ভারত বরাবরই নিজেদের জোট নিরপেক্ষ এবং স্বাধীন পররাষ্ট্র নীতির অহংকার করে থাকে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সীমান্তে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন এবং আস্ফালনের মুখে ভারতের পরাশক্তি সুলভ ভাবমূর্তি অনেকটাই ফিকে হয়ে এসেছে। চীনের জুজুর ভয়ে ভীত ভারত বুঝতে পেরেছে একা চীনের মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই নিজেদের সুরক্ষা কবচ হিসেবে তারা রাশিয়ার শরণাপন্ন হয়েছে। এখানে ভারতের দ্বিমুখী নীতির বা হিপোক্রেসির একটি দারুণ উদাহরণ রয়েছে। ভারতের সাথে আমেরিকারও একটি লজিস্টিক চুক্তি রয়েছে যার নাম লোমোয়া।
কিন্তু আমেরিকার সাথে সেই চুক্তিতে সরাসরি সেনা মোতায়েনের কোনো বিধান ভারত রাখেনি, অথচ রাশিয়ার বেলায় ঠিকই নিজেদের ঘরের দরজা খুলে দিল তারা। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক পররাষ্ট্রনীতি এবং অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ভারতের অর্থনীতি চাপে পড়েছিল। অর্থাৎ আমেরিকা যখন স্বার্থের প্রশ্নে ভারতকে চাপ দিল, তখন ভারত অভিমানী শিশুর মতো রাশিয়ার কোলে গিয়ে বসল। এটি ভারতের তথাকথিত স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত সাহিত্য শাসনের একটি দুর্বল রূপকেই বিশ্বের সামনে তুলে ধরে। ভারতের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি আমেরিকার জন্য এক বিশাল চপেটাঘাত। একদিকে ভারত আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড জোটের গুরুত্বপূর্ণ সদস্য, যার মূল উদ্দেশ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ঠেকানো। অন্যদিকে সেই ভারতই আবার আমেরিকার সবচেয়ে বড় শত্রু রাশিয়াকে খোদ ভারত মহাসাগরে ডেকে আনছে। এতে স্পষ্ট হয়ে যায় যে লাদাখের গালওয়ান উপত্যকা বা অরুণাচলে চীনের চোখ রাঙানির সামনে ভারত কতটা কোণঠাসা। নিজেদের সামরিক দুর্বলতা ঢাকতেই তারা এখন এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে রাশিয়ার মাধ্যমে চীনকে শান্ত রাখা, অন্যদিকে আমেরিকাকে চাপে রেখে নিজেদের ফায়দা লোটা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এই ভয়ঙ্কর খেলায় ভারত যে নিজেদেরকেই এক অনিশ্চিত খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, তা হয়তো মোদী সরকার বুঝতে ভুল করছে। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের জন্য এটি এক বিশাল কূটনৈতিক বিজয়। পশ্চিমা নিষেধাজ্ঞায় যখন রাশিয়ার অর্থনীতি এবং সামরিক লজিস্টিক্স ত্রাতি অবস্থায়, ঠিক তখনই ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় সরাসরি প্রবেশের টিকিট পেয়ে গেল রাশিয়া। ভারত সাগরে দাপিয়ে বেড়ানো রুশ নৌবাহিনী এখন থেকে ভারতের বন্দরগুলো থেকে অনায়াসে জ্বালানি সংগ্রহ করতে পারবে। জাহাজ মেরামত এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহের সুবিধাও পাবে তারা। বিপরীতে ভারতও রাশিয়ার উত্তরের গুরুত্বপূর্ণ বন্দর যেমন মুরমানস্কো এবং সেভেরোমোরস্ক ব্যবহারের সুবিধা পাবে। সুমেরু বা আর্কটিক অঞ্চলে ভারতের প্রবেশের বিষয়টিও নিছক কোনো সাধারণ ঘটনা নয়। চীন যখন তাদের পোলার সিল্ক রোড দিয়ে উত্তর মেরুর বরফ গলা নতুন বাণিজ্য পথ এবং বিপুল খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতে চাইছে, ঠিক তখনই ভারত রাশিয়ার ঘাড়ে চেপে সেখানে নিজেদের ভাগ বসাতে চাইছে। এটি প্রমাণ করে ভারত নিজেদের সক্ষমতায় নয়, বরং অন্যের কাঁধে বন্দুক রেখেই বৈশ্বিক পরাশক্তি সাজার এক অলীক স্বপ্ন দেখছে। সিপ্রি এর সাম্প্রতিক রিপোর্ট বলছে 2024 সাল পর্যন্ত ভারতের মোট প্রতিরক্ষা ক্রয়ের 36% এসেছে রাশিয়া থেকে। এই বিপুল অঙ্কের অস্ত্রের বাজার ধরে রাখতে পুতিন সরকারও ভারতকে বড় ধরনের টোপ দিয়েছে। রাশিয়ার সামরিক বিধিতে বিশেষ সংশোধন এনে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি হওয়া অস্ত্র তৃতীয় কোনো দেশে রফতানি করার ক্ষেত্রেও ছাড়পত্র দিয়েছে মস্কো। অর্থাৎ রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া অস্ত্র ভারত এখন বিদেশে বেচতে পারবে। আর এই চুক্তির লজিস্টিক সেবার খরচ মেটানোর জন্য ডলারের বদলে দুই দেশ সরাসরি পণ্য বিনিময়ের বা বার্টার সিস্টেমের পথ বেছে নিতে পারে। প্রাথমিকভাবে 5 বছরের জন্য এই চুক্তি কার্যকর হলেও ভবিষ্যতে এর মেয়াদ আরও বাড়ানো হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়। ভারত ও রাশিয়ার এই সামরিক চুক্তির ফলে বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশ কি কোনো গভীর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এক ভয়াবহ ভূ রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হতে পারে, যার কেন্দ্রবিন্দুতে আটকে পড়বে বাংলাদেশ। একটু গভীরভাবে চিন্তা করুন। রাশিয়ার যুদ্ধ জাহাজগুলো যখন জ্বালানি নিতে বা মেরামতের জন্য ভারতের পূর্ব উপকূলীয় বন্দর যেমন বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপপুঞ্জে নোঙর করবে, তখন আমেরিকার নজরদারি নিশ্চিতভাবে এই অঞ্চলে বহু গুণ বেড়ে যাবে। আমেরিকা কোনোভাবেই চাইবে না যে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলে নাকের ডগায় রুশ নৌবাহিনী অবাধে ঘুরে বেড়াক। এই ত্রিমুখী স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় শিকার হতে পারে আমাদের বাংলাদেশ। বঙ্গোপসাগরে যদি ভারত, রাশিয়া বনাম আমেরিকা এবং চীনের আধিপত্য বিস্তারের এক নতুন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়, তবে বাংলাদেশের সমুদ্র সীমা তার নিজস্ব নিয়ন্ত্রণ হারাতে পারে। চীন বসে থাকবে না, তারা মিয়ানমারের কোকো আইল্যান্ড এবং অন্যান্য রুটে নিজেদের সাবমেরিন এবং রণতরীর আনাগোনা বাড়িয়ে দেবে। ফলে বঙ্গোপসাগর হয়ে উঠবে বিশ্বের অন্যতম বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট। বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক রপ্তানি এবং আমদানি নির্ভর, যার পুরোটাই চলে সমুদ্রপথে। পরাশক্তিগুলোর এই পেশি শক্তি প্রদর্শনের কারণে যদি এই অঞ্চলে কোনো ব্লকের বা সামুদ্রিক অবরোধের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে বাংলাদেশের অর্থনীতি মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে পড়বে। তাছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও এই মেরুকরণ এক বিশাল বাধা হয়ে দাঁড়াবে, কারণ পরাশক্তিগুলো তখন নিজেদের স্বার্থ ছাড়া এই অঞ্চলের কোনো সংকটে মনোযোগই দেবে না। আমেরিকা হয়তো এই অঞ্চলে রাশিয়ার প্রভাব ঠেকাতে বাংলাদেশের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ বা বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের যে আগ্রহের গুঞ্জন রয়েছে, ভারতের এই রুশ প্রীতির কারণে সেই চাপ বাংলাদেশের উপর আরও তীব্র হতে পারে। ভারত তাদের নিজেদের স্বার্থে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে, কিন্তু এর খেসারত দিতে হতে পারে বাংলাদেশকে। তাছাড়া ভারতের মাটিতে 3000 রুশ সেনা এবং সামরিক সরঞ্জামের উপস্থিতি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দেবে। ভারত যদি এই সামরিক শক্তি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর উপর মনস্তাত্ত্বিক বা পরোক্ষ চাপ সৃষ্টি করার চেষ্টা করে, তবে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশের এই চিরাচরিত নীতি আগামী দিনগুলোতে চরম পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। ভারত নিজেদের পরাশক্তি প্রমাণ করতে গিয়ে এই অঞ্চলে যে বারুদের স্তূপ তৈরি করছে, তার একটি ছোট স্ফুলিঙ্গ যদি ছিটকে আসে, তবে বাংলাদেশের জন্য তা সামলানো হবে এক বিশাল চ্যালেঞ্জ। বর্তমান সরকার মহা বিপদে পড়ছেন। এমনকি বর্তমান সরকারের যে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে,
এবং বিভিন্ন জায়গায় যে বিতর্কের সৃষ্টি হয়েছে সব কিছুরই মূল কারণ হিসেবে ডক্টর খলিলুর রহমানকে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডক্টর খলিলুর রহমানের কারণেই বর্তমান সরকার এবং রাজনৈতিক দলটা মহা বিপদ সংকেত, অশনি সংকেতের বিরাজমান হতে যাচ্ছে, সেই বিষয়টা ইতিমধ্যেই স্পষ্ট হতে যাচ্ছে। সুতরাং এই বর্তমান সরকার প্রধান তারেক রহমান এবং বিএনপি এই ডক্টর খলিলুর রহমানের মধ্য দিয়ে কি এমন মহাবিপদে পড়ছেন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। বহুল আলোচিত ডক্টর খলিলুর রহমান তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে খুব আলোচিত ডক্টর খলিলুর রহমান, যিনি এই বাংলাদেশের নাগরিক না, আমেরিকান পাসপোর্টধারী। সেই তথ্যটা আমরা নিশ্চিত হয়েছিলাম তৎকালীন সময় বিএনপির নেতৃত্বে এই খলিলুর রহমানের পদত্যাগ চাওয়ার মধ্য দিয়েই আমরা স্পষ্ট হয়েছিলাম যে খলিলুর রহমান তিনি আমেরিকান নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক নন। সুতরাং আমেরিকা থেকে ভাড়াকৃত এই উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল বিএনপি। এমনকি বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন। আর এই পদত্যাগ চাওয়ার মধ্য দিয়েই আমরা স্পষ্ট হয়েছিলাম যে ডক্টর খলিলুর রহমানের নাগরিকত্ব বিষয় নিয়ে, অর্থাৎ এই ডিপ স্টেট আমেরিকা এবং ডক্টর ইউনূস এনসিপি জামাত শিবির হেফাজতের মূল নেতৃত্ব দানকারী হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। সেই খলিলুর রহমানের নেতৃত্বেই আমরা দেখেছি যে লন্ডন সফর করেছিল প্রধান উপদেষ্টা। সেই লন্ডন সফরের নেতৃত্ব অবস্থানে ডক্টর খলিলুর রহমানের মধ্য দিয়েই এই লন্ডন সফর সফল হয়েছে এবং লন্ডনে গিয়ে যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে 26 সালের মধ্যবর্তী সময় যে কোনো সময় নির্বাচন হতে পারে, সেই বিষয়টা তিনি স্পষ্ট করেছেন বাংলাদেশে। কিন্তু লন্ডন সফরে গিয়ে সেই লন্ডনে বসেই হঠাৎ করে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন। সেখানেই ডালমে কুচকালাহে এটা বিচার বিশ্লেষকরা এবং রাজনীতি বিশ্লেষকরা স্পষ্ট করেছেন। তখনই আমরা বুঝতে পেরেছি ডাল মে কুচকালাহে এখানেই ঘটতে যাচ্ছে। আর সেই ঘটনার মধ্য দিয়েই নির্বাচন হলো। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। তিনি তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নির্বাচিত হওয়ার পরপরই তিনি মন্ত্রী পরিষদ গঠন করলেন। সেই মন্ত্রী পরিষদে কিসের ভিত্তিতে? যেই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলাম, যেই খলিলুর রহমানের বাংলাদেশের নাগরিক না, আমেরিকান থেকে ভাড়া করে এনে উপদেষ্টা করা হয়েছে, সেই খলিলুর রহমান কেন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিল? হঠাৎ করে আলোচনার ঝড় বয়েছিল সেই মন্ত্রিত্ব পাওয়ার পরে। কিন্তু এর পরপরই দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন এই খলিলুর রহমান। আপনাদের একটা কথাই বলে শেষ করবো, কারণ হলো ভিডিওটা আপনারা লম্বা করলে আপনারা অনেক সময় বলেন ছোট করে বলতে। বিদেই একটা বিষয় আপনাদের বলছি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, ভোট গ্রহণ হয়েছে, তার 72 ঘন্টা পূর্বে অর্থাৎ 9 ফেব্রুয়ারি, এই 9 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারিতে একটা গোপন চুক্তি হয়েছে ডিপ স্টেটের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সেই গোপন চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। আমরা সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ এবং বিভিন্নভাবে মতামত দিয়েছিলাম। কিন্তু সরকার গঠন করার পর, মন্ত্রী পরিষদ গঠন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এবং স্পষ্টভাবে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 9 ফেব্রুয়ারি যে গোপন চুক্তি হয়েছিল, সেই গোপন চুক্তির সম্মতিতে জামাত এবং বিএনপি ছিল। জামাত বিএনপির সম্মিলিত প্রচেষ্টায় এই গোপন চুক্তিটা সম্পাদন হয়েছে। সুতরাং বিএনপি এই গোপন চুক্তিকে অস্বীকার করতে পারবে না। আর এটা গোপন চুক্তি না, শুধু গোপন বলতে এটা বুঝাতে পারেন যে তখনকার সময়ে আলোচনাটা স্পষ্ট হয়নি এবং এই বিএনপি, জামাত এবং ডক্টর ইউনূস যে একই মেটিকুলাস ডিজাইন করে এই গোপন চুক্তি করেছে সেটা হয়তো বা স্পষ্ট করা হয়নি। কিন্তু এই বিষয়টা গোপন থাকলেও কিন্তু চুক্তিটা গোপন ছিল না। চুক্তিটা ছিল বর্তমান সরকার প্রধান এবং বিরোধী দল তাদের সমন্বয়ে, তাদের স্বাক্ষরিত, তাদের মধ্য দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তিটি করেছেন। সুতরাং সেখান থেকেই তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান, অর্থাৎ যে কাজটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারবে না, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্ন বাস্তবায়ন করার প্রতিনিধি হিসেবেই এই ডক্টর খলিলুর রহমানকে এখানে মন্ত্রী পরিষদে রাখা হয়েছে। আর সেই মন্ত্রী পরিষদে এখন বলতে পারেন সেই খলিলুর রহমান কি এনসিপি জামাত শিবির হেফাজতের স্বপ্ন বাস্তবায়ন করবেন? নো, এই খলিলুর রহমান অনলি ফর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর সেই প্রতিনিধিত্বের মধ্য দিয়েই এই ডক্টর খলিলুর রহমানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর সে কারণেই এই বর্তমান সরকারের পতন ঘটানোর এবং সকল অশনি কার্যক্রমগুলো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।